দর্শক, আপনি আপনার নাম বলে মাহাতিম সাকিবকে প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি মানিকগঞ্জ থেকে কামরুল হাসান বলছি। জি, শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। মাহাতিম সাকিব আমার অন্যতম প্রিয় শিল্পীদের একজন হয়ে উঠেছে। তার গানের গলা সত্যি অসাধারণ। আমি মাহাতিম সাকিবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং মাহাতিম সাকিবের সাথে আমি কথা বলতে চাচ্ছি। সাকিব, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। তোমার গান আমাদের মুগ্ধ করেছে। আমরা বাংলাদেশ তোমার গানের প্রশংসায় ভাসছে। আমরা তোমার গানের আহ, গলা সত্যি অনেক অনেক বেশি পছন্দ করি। তো তুমি আমাদের কোন গানটা শোনাবে? তুমি তো সব ধরনের মিউজিক করো। দেখি, চেষ্টা করি। আমি আরেকটা চেষ্টা করব আপনাদের ভালো লাগে এমন একটা গান করতে। দেখা যাক কি করা যায়। দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুষ্ঠানে। তো সাকিব, আমরা দেখতেই পাচ্ছি অনেক ভক্তদের প্রশংসায় সিক্ত হচ্ছ। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের দর্শক কিন্তু তোমার গানে মুগ্ধ হয়েছে। এবং আমাদের ফেসবুকে যে আমরা সরাসরি সম্প্রচার হচ্ছে যে আমাদের চ্যানেলে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফেসবুক কমেন্টসে প্রচুর মেয়ে ভক্তের লাভ সিম্বলে ভরে যাচ্ছে আর কি। তো বোঝা যাচ্ছে যে মেয়ে ভক্ত বেশি তোমার তুলনামূলকভাবে। তো বাস্তব জীবনে আসলে কি অবস্থা ভক্তদের? বাস্তব জীবনে আসলে যে এরকম অ্যাপ্রিসিয়েশন অনেক বেশি ভালো লাগে। কাজের প্রশংসাটা খুব বেশি সব আর্টিস্টই মিস করে, খুব বেশি সবাই চায়। সো যখন এই জিনিসটুকু পাওয়া যায়, এটা সব আর্টিস্টেরই ভালো লাগার কথা, খুব স্বাভাবিক। অ্যান্ড যতটুকুই পাচ্ছি এখন পর্যন্ত, যেখান থেকেই পাচ্ছি, নিজেকে ধন্য মনে হচ্ছে আসলে। এই যে আপনি যে বললেন না, স্ট্রাগলটা আসলে 3 বছর 4 বছর আগে থেকে শুরু হয়েছে, রাতারাতি না। 3 বছর 4 বছর আগেও আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম, আমার 3rd ভিডিওতে ভিউ ছিল 82টা। সো আমি তখন থেকে স্ট্রাগল করে করে আসছি, নিজেকে তৈরি করেছো আর কি অনেকটা হ্যাঁ, আমি সময় চেষ্টা নিয়ে। করে আসছি। এরপরে ভাল লাগেনি ভিডিও একটা আপলোড দিয়ে, এরপর না ভালো লাগে, ডিলিট করে দাও, নামিয়ে ফেলো। আচ্ছা, যে প্রথম যে গানটা এমন তোমাকে দিলাম, এটা দিয়ে এটা সেকেন্ড গান। প্রথম গান ছিল ট্রিবিউট টু রবীন্দ্রনাথ। ট্রিবিউট, এটাই যেটা আমরা শুনেছি সেটাই ছিল প্রথম গান তোমার। আচ্ছা, কিন্তু প্রথম গানের তুলনায় মনে হয় এই মন তোমাকে দিলাম এটা দিয়েই বেশি আলোচনায় বোধহয় তুমি এসেছো। ম্যাশআপটাও রবীন্দ্রনাথের যে তুমি উৎসর্গ করেছো যে গানটা, সেটাও আলোচিত হয়েছে, কিন্তু এই মন তোমাকে দিলাম এটা দিয়ে বোধহয় বেশি আলোচনা হয়েছে আমি যতদূর জানি আর কি। আমারও সেটাই। তো আমি একটু শুনতে চাই সেই গান তৈরি এবং সেটা প্রচার অনলাইনে, এই গল্পটা যদি বলো, কিভাবে তৈরি হলো এই গান? গানটা আসলে আমি গল্পটা খুবই কমন। আমি চিন্তা করছিলাম যে প্রথম ভিডিওটাতে যেহেতু 64,000 ভিউজ, তখন আমি ভাবছি যে না, নতুন একটা ভিডিও দেওয়া দরকার, দেরি হয়ে যাচ্ছে। তো তখন ভিডিওতে ভিউ ছিল হচ্ছে 64,000, আমার এই যে ট্রিবিউট টু রবীন্দ্রনাথে। তো আমি চিন্তা করছিলাম যে আমার সঙ্গে আমার ফ্রেন্ডরা কাজ করে, তো আমরা একসঙ্গে বসে কথা বলছিলাম। তো আমি বললাম যে এটা দেখো 75,000 ভিউজে যাবে, 75,000 পর্যন্ত ভিউজ হবে এটা। সো আমরা এই গানটা করি। অনেকের অনেক সন্দেহ ছিল যে না, তুমি এই গানটার বদলে এটা দাও, এটার বদলে ওটা দাও, একটা ইংলিশ করো, একটা হিন্দি করতে পারো, অন্য কিছু করো। হোয়াই দিস সং? ইউ আর টেকিং আ রিস্ক। আই সেড লেটস ডু দিস। ইটস নট আ সর্ট অফ বিজনেস যে আমার 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 অনেক কিছু মাথায় রেখে করতে হবে। এখানে আমি আমার ভালোবাসার যে মিউজিকগুলো আছে আমি সেগুলো দিচ্ছি। যদি মানুষের ভালো না লাগে, তাহলে আমি আবার চেষ্টা করব, আবার চেষ্টা করব। একটা অ্যাটেম্প্ট আর কি, হ্যাঁ, অ্যাটেম্প্ট ছিল, চেষ্টা আর কি। এরপরে আসলে 2-3 দিন পরে যে আসলে আমি বুঝতে পেরেছি যে আই এম অন ফেসবুকস ওয়াল অ্যান্ড আই এম অন এভরিওয়ানস ফেসবুক ওয়াল। সো সেখানে এই গল্পটা আমরা শেষ করব, একটা ফোন কল নেব। একটা দর্শক রয়েছে লাইনে, সোনিয়া চৌধুরী তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চান। আপনি দর্শক ফোনের ভলিউমটা কমিয়ে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যালো দর্শক, আপনার প্রশ্ন করতে পারেন সাকিবের সাথে, বা যে কোনো অভিজ্ঞতা শেয়ার করতে পারেন, আপনার তার অনুভূতি প্রকাশ করতে পারেন। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, আমি 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 সাকিবকে প্রশ্ন করতে পারবো? জি জি, প্রশ্ন করুন আপনি। আচ্ছা আচ্ছা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, আসসালামু সাকিব। আলাইকুম, শুনতে পাচ্ছি। সাকিব, আমি সোনিয়া আন্টি। চিনতে পেরেছি আমি ভোকাল শুনে। আমি সোনিয়া আন্টি বাবা। হ্যাঁ, আমি ভোকাল শুনে চিনতে পেরেছি আন্টি। হ্যাঁ, কেমন যেন লাগছে আজকে তোমাকে একটু দেখতে, ফার্স্টে এটা বললি। একটু একটু কেমন যেন হাসিটা কম দেখা যাচ্ছে। ওকে ওকে। তো আমি তোমাকে, হ্যাঁ, একটু একটু মন খারাপ, একটু অফ লাগছে আর কি। হ্যাঁ, একটু হাসো বেশি, তোমার হাসিটা দেখতে বেশি ভালো লাগে। গান শুনতে যেমন ভালো লাগে, তোমার স্মাইল দেখতে ভালো লাগে। বুঝতে পেরেছি আন্টি, আমি হাসবো। আচ্ছা, সাকিব, যে হাসির কথাটা আসছিল, হাসির আসলে হাসি, তোমার হাসিতেও কিন্তু অনেকে মুগ্ধ, নারী পুরুষ নির্বিশেষে সবাই। যারা যারা তোমার গানগুলো দেখেছেন অনলাইনে, তারা কিন্তু তোমার গানের গায়কীর যেরকম সুনাম তো রয়েছেই, তোমার যে অ্যাপিয়ারেন্স, তুমি যে সদা হাস্যোজ্জ্বল একটা উপস্থিতি তোমার তোমার গানের মধ্য দিয়ে থাকে, সেই হাসিরও কিন্তু অ্যাপ্রিসিয়েশন আমি অনেক জায়গা থেকেই শুনেছি আমাদের যারা। তো এই জন্য মন খারাপে হয়তো তোমাকে পছন্দ হচ্ছে না, তোমার নিজের হয়তো এক পরিচিত এক আত্মীয় হয়তো ফোন দিয়েছিলেন, তিনিও যেটা বলছিলেন। সো আমরা হাসতে হাসতে এই পুরো প্রোগ্রামটা শেষ করবো আশা করছি। তো এই মুহূর্তে আমি এমন একটা গান শুনতে চাই যে গানটা এখনো তুমি অনলাইনে আসেনি তোমার, কিন্তু তুমি কাজ করে যাচ্ছ হয়তো, সেখান থেকে যদি একটু আমাকে শোনাতে পারো। আমি ভার্সেটাইল গান বাজনা করতে পছন্দ করি, মানে বিভিন্ন গতানুগতিক একটা এক ধারার না, আমি বিভিন্ন বিভিন্ন কালার নিজের গায়ে মাখাতে পছন্দ করি। সো একটা নজরুল সঙ্গীত গাওয়ার অ্যাটেম্প্ট করব অবশ্যই। এটা আমি কাজ করব এটা নিয়ে ইউটিউবে, বাট এর আগে একটুখানি অ্যাটেম্প্ট করে দিচ্ছি। নতুন আর কি, আমি দর্শকদের জন্য নতুন কিছু দিতে চাচ্ছি। अलगा कारोगो खोपार बांधूं, दिल वही मेरा फंस गए, दिल वही मेरा फंस गए, विनोद बेनी जरीन फीताए, विनोद बेनी जरीन फीताए, अंधा इश्क मेरा कस गई, दिल वही मेरा फंस गई, अलगा कारोगो खोपार बांधूं, दिल वही मेरा फंस गई। कानेरो दूले प्राण राखिले विधिया, हाथ फिरा दिया चोरी करनी दिया, कानेरो दूले प्राण राखिले विधिया, हाथ फिरा दिया चोरी करनी दिया, देर दौड़ते बढ़ाते आशिया, देर दौड़ते बढ़ाते आशिया, और नहीं वो वापस गई, और नहीं वो वापस गई, अलगा कारोगो खोपार बांधूं, दिल वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। তারপরে যে বিষয়গুলো আমি একটু জানতে চাই যে এই যে এখনকার সাকিব আর এক মাস আগের সাকিবের মধ্যে আসলে পার্থক্য কি, ব্যক্তি জীবনে বা এমনিতেই কিভাবে উপভোগ করছো এই যে তারকা খ্যাতিটা? একটা জিনিস আমি বলে রাখতে চাই যে আমি
এটা শুনতে বেশি পছন্দ করি যে মিউজিশিয়ান মাহাতিম যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার সেলিব্রিটি মাহাতিম যাচ্ছে। লাইক সেলিব্রিটি হচ্ছে সেলিব্রিটি, এন্ড মিউজিশিয়ান ইজ অ্যান এন্টারটেইনার, মিউজিশিয়ান ইজ সামওয়ান হু টাচেস ইয়োর সোল। সো আমি মিউজিশিয়ানই থাকতে চাই, বাট এই যে হঠাৎ করে কিছু মানুষ চিনে ফেলছে, রাস্তাঘাটে হাঁটলে তাকিয়ে থাকছে, দেখাচ্ছে ওই যে ওই ছেলেটা ইউটিউবে ফেমাস হয়েছিল, এর জন্য আমি চেষ্টা করেছিলাম একটুখানি মাস্ক টাস্ক পরে টুপি পরে বেরোনোর, তারপরে মানুষজন চিনে ফেলছে। সো এটা আসলে আমার জন্য এটাকেও অনেক তোমার বড় হয়তো একটা পাওয়া। মূল্য দিতে হবে। মানুষ তোমাকে অবশ্যই, ভালোবাসছে, মানুষ তোমার ভক্ত হয়ে উঠছে। অবশ্যই। ভবিষ্যতে এটাকে ধরে রাখার বা সাস্টেইন করার একটা বিষয় আছে, যে মানুষ অবশ্যই। যাতে তোমার সাথে থাকে আর কি। অবশ্যই, এটাও একটা এটা বিষয়, একটা আমার শিল্পীর অনেক বড় একটা এটা দায়িত্ব। একটা শিল্পীর কিন্তু দায়িত্ব বটে, অবশ্যই। অবশ্যই। তো ফেনী থেকে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানের এই মুহূর্তে ফেনী থেকে মেজবা আমাদের সাথে যোগ দিতে চান। দর্শক, আপনি আপনার ফোনের ভলিউমটি কমিয়ে একটু ফোন করুন, আমাদের সাথে কথা বলতে পারেন। মেজবা, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আপনি প্রশ্ন করতে পারেন মাহাতিম সাকিবকে। দর্শক, এই লাইনটি হয়তো কেটে গেছে, আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব সংযোগ দেওয়ার। তো এই যে যেটা বলছিলাম আমরা, যে আসলে তারকা খ্যাতি, তুমি বলছিলে যে আসলে এখন বাইরে গেলে অনেকেই চিনছে, অনেক প্রোগ্রামেও হয়তো তুমি আমন্ত্রিত হচ্ছ, অনেক জায়গায় যেতে হচ্ছে। গত কয়েকদিনে আমি দেখেছি বেশ কয়েকটি হাউসে তুমি অনলাইনে লাইভে ছিলে, সেই সাথে নতুন নতুন গানেরও হয়তো কাজ করছো তুমি যেটা বললে। সব কিছু মিলিয়ে এখনকার ব্যস্ততা কেমন? ব্যস্ততা আসলে হ্যাঁ, এটা সত্যি কথা, প্রচুর ব্যস্ত হয়ে উঠেছি। আমি চিন্তা করছিলাম যে ছুটিটা কিভাবে কাটাবো। সো আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি। যদি আমি চিন্তা করি আসলে যে আমি 18 ঘন্টায় যদি কাজ করতে পারতাম দিনে, কারণ আমার গান বাজনা করতে খুব ভালো লাগে। আর সাথে সাথে আমি যেটা করি, আমি যাই করি, আমার সব কিছু খুব বেশি ভালো লাগে। সো ওই জায়গাটা থেকে ব্যস্ততাটা অনেক বেড়ে গেছে এখন। মানে স্কেজুয়াল যদি আমি বের করি, অনেক জায়গা থেকে ডাক আসছে, অনেক জায়গাতে আমি বেশ engagement কয়েকদিন রয়েছে। ফোন করে হয়তো তোমাকে ধরতে পেরেছি, এটাও আমি বলে রাখছি প্রোগ্রামের মধ্যেই। যাই হোক, এমনিতে ব্যক্তি জীবনে আমি তোমার সাথে কথা হচ্ছিল যে তুমি পেশা হিসেবে হয়তো গানকে নাও নিতে পারো, এরকম একটা ইয়ে আছে। তুমি কম্পিউটিং যে প্রোগ্রামিংয়ের উপরে হয়তো বেশি আগ্রহী পেশা হিসেবে নিতে, এইটার একটু যদি। পেশা হিসেবে না, ঠিক একটা দুটো ব্যাপার থাকে মানুষের, একটা হচ্ছে লিভিং, আর একটা হচ্ছে লাভিং। আমার লিভিংটা হবে হয়তো অন্য কোনো একটা পেশা থেকে, লাভিংটা মিউজিকের উপর ছিল ছোটবেলা থেকেই, এখনো আছে, অ্যান্ড জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। বাট আমি আসলে মিউজিকটাকে ওই কমার্শিয়াল লেভেল, কমার্শিয়াল যে একটা মোড়ক যে আছে, ওই কমার্শিয়াল মোড়কটা আমি কখনো দিতে চাই না। ইতিমধ্যে কিন্তু একটা কমেন্ট চলে এসেছে যে তোমার দিকে কোনো মেয়েকে তাকাতে নিষেধ করা হয়েছে, তাকালেই তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তাহলে তোমার ক্যারিয়ার কোন দিকে যাবে সেই বিষয়ে একটু সংক্ষেপে বলো। তাকানোর আই ডোন্ট থিঙ্ক খুব বেশি দরকার আছে, শুনলেই হবে। না, যেহেতু Headphone কানে যেহেতু রাখলেই তোমার হবে। অনলাইন পোর্টালে যাচ্ছে, তার মানে তো দেখবেই, শুধু শুনবেই যে তা না, এখনকার দেখারও যুগ, দেখা এবং শোনার একটা কম্বিনেশন থাকে। তো সেই জায়গা থেকে তুমি আসলে ক্যারিয়ার কি চিন্তা করছো? ক্যারিয়ার অ্যাকচুয়ালি আমি মিউজিক নিয়ে থাকবো, এটা একদম খুবই বাস্তব কথা। আমি মিউজিক ছাড়া বাঁচতে পারবো না, মিউজিক করতেই হবে আমার এখন। সো মিউজিকটা থাকবে, মানে এটা একটা ভালোবাসা হয়ে গেছে। হ্যাঁ, এটা একদম বিষয়। একদম একদম। আমি আমরা আমার তোমার এই কান্না ভালোবাসার গল্প আরো শুনবো। মেজবা আবারও ফোন দিয়েছে ফেনী থেকে, যেটা কল ছিল। মেজবা, আপনি আমাদের সাথে যোগ দিতে পারেন, আপনি প্রশ্ন করুন মাহাতিম সাকিবকে। মেজবা, জি, হ্যালো। আপনি আপনার প্রশ্ন করতে পারেন সাকিবকে। হ্যাঁ, সাকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার কাছে কিছু প্রশ্ন ছিল। শিওর শিওর। আচ্ছা, তুমি মানে তোমার এই যে মিউজিক ক্যারিয়ারটা কখন শুরু করো? মিউজিক ক্যারিয়ার বলতে একদম 11 মানে বছর হয়ে গেছে, 11 বছর প্রবলি হয়ে গেছে, 11 বছরের বেশি হবে। মানে শেখাটা আর কি বলা যায়, যদি আনুষ্ঠানিকভাবে তুমি শেখা শুরু শেখাটা করেছো start 11 করেছি বছর, 11 বছর। লাইক তোমার বয়স তখন ছিল 5 থেকে 6 বছর, হ্যাঁ, এরকম হবে। ক্যারিয়ার বলতে তো এখনো স্টার্ট হয়নি। ঠিক আছে, প্রশ্নটা এটাই বলতে চেয়েছিল মেজবা হয়তো। আর কোনো প্রশ্ন আছে মেজবা? সেই লিঙ্কিং পার্ট নিয়ে আচ্ছা। তুমি একটা গান কভার করলা দেখলাম। হুম হুম হুম। আচ্ছা, আপনি কি ওইটা শুনতে চান এখন?
না, ওটা শুনতে চাই না, ওটা সম্পর্কে মানে তোমার রিয়াকশনটা জানতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি উনি আমাকে কি বলতে চাচ্ছেন, সো আই উড লাইক টু অ্যান্সার। ব্যাপারটা হচ্ছে কিছুদিন ধরে একটা কন্ট্রোভার্সি চলছে আমার পুরনো একটা প্রায় 1.5 বছর আগের একটা লাইভ নিয়ে। সেখানে আমি দুটো ব্যান্ডের গান কভার করেছিলাম একটু নিজের ঢঙে আর কি। তো ওটা নিয়ে অনেকেরই আমি বুঝতে পারি যে আমার কোনো একটা ক্লাসিক্যাল গান যদি খুব ডেড মেটাল করে গাওয়া হয় আমি সেটা পছন্দ করব না। অনেকেরই অপছন্দ হয়েছে, আর সাথে সাথে অনেকে অনেক খারাপ কিছু বলছেন, অনেকে অনেক বাজে কিছু বলছেন, অনেকে ফ্যামিলিকে নিয়ে বলছেন। সো যারা একদম মানে বেসিক্যালি বলছি তুমি একটা ফিউশন করতে চেয়েছিলে, হ্যাঁ আমি ফিউশন করেছিলাম, শোটার রিকোয়ারমেন্টই ছিল যে আমি ফিউশন করি। সেই ফিউশনের হয়তো দর্শকরা সেভাবে নেয়নি, এটা হতেই পারে। হ্যাঁ, এটা কারণ তারা তুমি পছন্দ যেরকম করেনি। একটা কাজ করছো সেটার যেমন লাখ লাখ ভিউয়ার্স, অনেক অ্যাপ্রিসিয়েশন থাকবে, হয়তো কোনো কাজে এরকম হতেই পারে দর্শকের পছন্দ নাই হতে পারে। অবশ্যই। তো ওখান থেকে অনেকেই খুব পজিটিভলি বলছেন যে আসলে এইগুলো তোমার জনার না, ব্যাপারটা তোমার গলায় হয়তো যাচ্ছে না, অথবা তুমি হয়তো বা গাইতে ভুল করছো, তোমার গাওয়ার ঢঙে ভুল আছে। এগুলো মেনে নিচ্ছি আমি, কারণ আমি জানি আমার ভুল হয়েছে। অবশ্যই আমি জানি আমার ভুল সমালোচনাকে হয়েছে। আসলে ভালোভাবে নেয়। হ্যাঁ, আমি একদম অন টেলিভিশন স্বীকার করছি যে আমি গানটা ভুল গেয়েছি, ঠিক আছে। বাট ব্যাপারটা হচ্ছে অনেকে এসে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এগুলো আসলে একটু গায়ে লাগে। এটা হয়তো মানুষের যে যারা করছে তাদের হচ্ছে পারিবারিক সমস্যা বা তাদের বেড়ে ওঠার সমস্যা হয়তো থাকতে পারে। সেটা যাই হোক, আমরা তো এতে ছিলাম, যেটা বলছিলাম যে ক্যারিয়ার নিয়ে তোমার আসলে আলটিমেট চিন্তা কি? হ্যাঁ, ক্যারিয়ারটা হচ্ছে ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মিউজিক, গান বাজনা করবো। আমার ড্রিম আছে আমি যখন ওই আরেকটু স্টাবলিশড হব, আমার বিরাট বড় বড় কনসার্টস হবে, সোলো কনসার্টস, লাইক স্টেডিয়াম ভর্তি ক্রাউড থাকবে, সেখানে আমি গান গাইছি। এটা আমার ড্রিম। আবার আমার এরকমও ড্রিম যে আই এম গোনা হ্যাভ আ হিউজ কোম্পানি লাইক মাইক্রোসফট প্রবাবলি। আই এম নেমিং বিগ নেমস, বাট চেষ্টা করলে হয়তো একটা আরেকটা ভালোবাসা, কম্পিউটার কোডিং, ওয়েবসাইট বানানো, অ্যাপ ডেভেলপিং। আমি এখনো শিক্ষানবিশ, একেবারেই এখন শিখছি। তুমি পড়াশোনার জন্য তো আমেরিকা যাওয়ার, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে ফেসবুকে অনেক রিকোয়েস্ট আসছে, তোমার যে গানটা খুবই ভালোভাবে নিয়েছে এবং তোমাকে দিলাম সাবিনে ইয়াসমিনের যে গান, লিজেন্ডারি একটা সং, যেটা একটা ফিল্মে মানুষই ছবিতে ব্যবহার করা হয়েছিল, সেই তোমার কণ্ঠে আবার এই গানটা এই স্টেজেই আমি শুনতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটুখানি বলে রাখি, আমি আমার জ্বর আছে আর ঠান্ডাও লেগেছে, আপনি কথা বলে বুঝতে পারবো, একটু হয়তো বা আগেরটার মতো না হলে ভালোবেসে তোমার এই ত্রুটিটুকু মেনেই নেবে না। আন্টি বললেন যে এখন একটু উইক মনে হচ্ছে, ওটার কারণেই। ভালোবেসে আমি বারে বার তোমারই মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই রব, তুমি ভুলো না আমারি না, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম। এই গানের একটু গল্প শুনবো, এই গানটা কিভাবে কম্পোজিশন হলো। তোমাদের একটা গ্রুপ আছে আমি জানি, গ্রুপ অফ ফ্রেন্ডস আর কি, তারা মিলেই সঙ্গীত আয়োজনটা করেছো তোমরা, যেটা অনলাইনে আছে আর কি। একটু গল্প শুনবো কিভাবে আসলো। এটা আসলে ওই যে একটু আগে ওটার গল্পই বলে ফেলেছি আসলে। সো এইটা মিউজিকটা করা বেশ আগে, প্রায় 1.5-2 বছর আগে আমরা ফ্রেন্ডরা মিলে বসে বসে করে ফেলেছিলাম যে আসলে একটা কিছু বানিয়ে রাখি, প্র্যাকটিস হবে, আড্ডাও দেওয়া হচ্ছে। তো
তো ওখান থেকে মিউজিকটা বানানোর পরে আমি যখন টেক দিতে যাই তখন আমি চিন্তা করলাম না এই মিউজিকটা কি এখানে ইউজ করা যায়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে এই ট্র্যাকটা দাও, আমি এখানে চেষ্টা করে দেখি। তো এই ট্র্যাকটা দেওয়ার পরে আমি ওখানে গাওয়ার পরে দেখলাম না ব্যাপারটা সিঙ্ক হচ্ছে, ব্যাপারটা ভালো লাগছে, একটা সুদিংনেস আছে ব্যাপারের মধ্যে, গানটার মধ্যে। তো আমি গানটা করার পরে যখন আউটপুটটা বের হয়ে আসলো তখন আই থট যে না ইটস ওকে, এটা রিলিজ করা যায়। পরে ভিডিও হলো, ভিডিও আমার বাসাই হয়, আমার বাসাটা মোটামুটি থাকার মতো জায়গা না, এটা অ্যাকচুয়ালি একটা স্টুডিও টাইপের বানিয়ে রেখেছি আমি, খুবই অগোছালো, কোনো কিছু না, একবারে ফাঁকা একটা রুম, বিরাট বড় একটা রুম। ক্রিয়েটিভ মানুষরা এরকম হয়, এরকম আমি শুনেছি অনেক জায়গায় যে একটু অগোছালো হয়। হ্যাঁ অগোছালো ঠিক না, মানে একদম ফাঁকা একটা রুম, লম্বা একটা রুম, সেই লম্বা রুমের মধ্যে আমি নিজের রাজ্য আর কি, যাচ্ছে তাই ভাবে নিজের, হ্যাঁ আমি ওখানেই থাকি, ওখানেই আমার শুটিং গুলো হয়, এন্ড ওখানেই চিন্তা করলাম যে একপাশে লিরিক রেখে আমি একটা পাশে থাকি এন্ড ভিডিওটা করে ফেলি, একদম সিম্পল। ওই দিন আমি একটু উইক ছিলাম ফিজিক্যালি, সো আই থট যে লাইক হাসিটা ভালো ছিল, হাসিটা অসাধারণ ছিল। আমার বলবো যে তোমার গানের গায়কির সাথে সাথে হাসিটা অনেক কাজে দিয়েছে, যে এত লক্ষ লক্ষ যে ফ্যান তোমার হয়েছে আর কি। যাই হোক, তুমি এই যে গানটা পিক করলে যে এই মন তোমাকে দিলাম, একটা পুরোনো দিনের গান, পুরোনো দিনের আমাদের সিনেমার গান, হঠাৎ করে এই চিন্তাটা কিভাবে আসলো? এই চিন্তাটা আসার পেছনে কয়েকটা রিজন আছে। প্রথমত আমি ভাবছিলাম যে কি গান কভার করব, তারপরে চিন্তা আসলো যে অনেকে ফোক নিয়ে কাজ করে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে অহরহ কাজ হচ্ছে, তারপরে লালন গীতি নিয়ে অহরহ কাজ হচ্ছে, নজরুল সঙ্গীত নিয়েও কাজ হচ্ছে, কেউ না বাংলা সিনেমার গানগুলোকে আসলে অনেক কাজ বলতে যেটা ফিউশন হচ্ছে, যেটা বলছো, হ্যাঁ ফিউশন হচ্ছে, নতুন ইনস্ট্রুমেন্ট, নতুন সঙ্গীত আয়োজনে হচ্ছে, রাইট, এই ব্যাপারগুলো চেঞ্জ করে করে করা হচ্ছে। কিন্তু এই গানগুলো নাম নিলেই মানুষজন নাক সিটকাচ্ছে, না না পুরান গান কেন করবো ভাই, খ্যাত, ঠিক আছে। সো তখন আমি চিন্তা করলাম যে না এত সুন্দর ক্রিয়েশনগুলো খ্যাত একটা লেভেল লাগিয়ে আমি ফেলে রাখবো কেন। এই জন্য সেটা হয়তো এটা কালজয়ী গান, যে গান বলছো এমন তোমাকে দিলাম, এই গান এখন থেকে আরো হয়তো 100 বছর 200 বছর পরেও মানুষ সুন্দরভাবেই নেবে। সাবিনা ইয়াসমিন আমাদের খুবই লিজেন্ডারি শিল্পী, তিনি যেটা গেয়েছেন, হয়তো সেই সময়কারের সঙ্গীতায়োজনে যেটা হয়েছিল, হয়তো নতুন যারা আছে এখন যারা তরুণ তাদের কাছে দেওয়ার জন্য একটু অন্য মোড়কে দেওয়ার একটা প্রয়োজন আছে বলে তুমি মনে করেছো? হ্যাঁ, কারণ আর আমি গাওয়ার, ম্যাডাম গাওয়া, এই যে এইখানে ওই প্রশ্নটা চলে আসে। এই গানটার সঙ্গীতায়োজন চমৎকার ছিল, আমি নিজে একজন লিসেনার, আমি জানি এই গানটার গায়কী, ওই গায়কের ওই লেভেল পর্যন্ত পৌঁছতে আমার আরো 100 বছর তপস্যা করতে হবে। কথাগুলোও সুন্দর, কথা, সুর সবকিছুই সুন্দর, কিন্তু একটা জায়গাতে গানটার প্রবলেম ছিল, সেটা হচ্ছে অডিও কোয়ালিটি, কারণ পুরনো সেটআপ নিয়ে তৈরি করা হয়েছিল এবং সেগুলো খুব ভালোভাবে সংরক্ষণও হয়তো হয়নি। হ্যাঁ, এর জন্য ইউটিউব থেকে ডাউনলোড করে শুনলে অডিও কোয়ালিটিটা কানের মধ্যে আসে না, যেভাবে একটা ইংরেজি গান কানের মধ্যে ঢুকে যায়, একটা হিন্দি গান কানের মধ্যে ঢুকে যায়। তো ওখান থেকে আবার এটা হচ্ছে সেকেন্ড রিজন যে ওয়াই আই মেড দ্যাট সং। তো তখন আমি চিন্তা করলাম যে না এই গানগুলোই আমি হয়তো একটু নিজের ঢঙে করে অডিও কোয়ালিটিটা একটু বেটার করে আমার জেনারেশন পর্যন্ত পৌঁছাই। আমি এখন পর্যন্ত অনেকগুলো কল পেয়েছি যে আমার ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওরা বাংলা গান শুনতোই না, কিন্তু তোমার এই গানটা শুনছে। এটাই আমার জন্য একটা বড় প্রাপ্তি, সর্ট অফ সাকসেস বলতে পারবো। আচ্ছা, তুমি ছবি মানে সিনেমার গানগুলো তুমি আবার নতুন কোন মোড়কে, নতুন সঙ্গীতায়োজনে আনছো। হ্যাঁ, চেষ্টা আছে। প্লেব্যাক সিঙ্গার বাংলাদেশে এখন বলা যায় প্লেব্যাক সিঙ্গারের একটা বলা যায় যেমন খরাই চলছে, আমাদের সিনেমায় কিন্তু বাইরের শিল্পীরাও গায়, এখন কলকাতার শিল্পীরা গাচ্ছে। খুব করেই বলা হয়, তোমার অনেক ভক্তই বলে থাকেন অরিজিৎ সিং এর সাথে তোমার গলার একটা মিল বা গায়কির একটা কোনো ঢঙে হয়তো মিল থাকতে পারে। কিভাবে দেখো এই বিষয়টাকে? ব্যাপারটা হচ্ছে যারা রিলেট করছেন তাদেরকে উইথ ডিউ রেসপেক্ট বলতে চাই, প্লিজ রিলেট করবেন না, কারণ উনি অনেক বেশি যোগ্য আমার থেকে, উনি অনেক 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 পোর খাওয়া একজন শিল্পী, আর আমি সেখানে একদম নগণ্য একজন স্টার্টার। আমার যাত্রা শুরু আর হ্যাঁ, একদম স্টার্টার। আর দ্বিতীয়ত কিছু কিছু জায়গায় আমি এর আগে হাজার বার বলে ফেলেছি যে কেন মিল পাচ্ছে তারা, আর আমি ইনশাল্লাহ সামনে নিজের একটা স্বতন্ত্র একটা ক্যারেক্টার বের করে নিয়ে আসবো। এটাই একটা শিল্পীর কিন্তু স্বকীয়তাই কিন্তু একটা প্রাপ্তি, বড় প্রাপ্তি এটা আছে। আর যারা একদম বলছেন কপি অরিজিৎ সিং টু জুনিয়র অরিজিৎ সিং, লিটল অরিজিৎ, তাদেরকে বলবো আমি আসলে মাহাতিম শাকিব থাকতেই বেশি পছন্দ করছি রাদার দেন। খুবই ভালো কথা। এই মুহূর্তে আমাদের কমেন্টস, ফেসবুক কমেন্টস প্রচুর এসেছে, তোমার কানামাসি গানটা শুনতে চাই, আসলে যদি সম্ভব হয় কিছুটা, অল্প একটু চেষ্টা করি, কিছুটা। আমি জানি না সুরটুর কোথায় যাবে, তবে
তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই, তোমার প্রেমেতে আমি বুদ্ধ হয়ে রই। তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই, তুমি মুখ ফিরিয়ে ডাকো কাকে ওই। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। সুখ যদি এতে তুমি পাও বাগান, আমি কেন মিছে মিছি সাধি তাতে বাদ। সুখ যদি এতে তুমি পাও বাগান, আমি কেন মিছে মিছি সাধি তাতে বাদ। যার যার মতো করে ভালো থাকা যদি সত্যের মতো করে আঁকি দুই নদী। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। কানামাছি মিথ্যা, কানামাছি সত্য, কানামাছি তুমি আমি যে যার মতো। সুন্দর, ধন্যবাদ। অন্য একটা ফ্লেভার আছে তোমার, এই নিজের মতো করে গাওয়ার চেষ্টা করেছো হয়তো। ফেসবুকে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, অনেকেই কমেন্টস করছে যে তোমাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠানো হয় কিন্তু তুমি অ্যাকসেপ্ট করছো না, বিশেষ করে বেশিরভাগই কিন্তু মেয়ে। এইটার পেছনে বলি, আমি আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। আই ডু নট ইউজ ফেসবুক, আই এম নট অন এনি সোশ্যাল মিডিয়া। আমার তার মানে তুমি বলতে চাচ্ছ যে যেগুলো আছে সেগুলো তোমার নাম ভাঙিয়ে অন্য কেউ করেছে, ফেক আইডি আর কি। একদম উইদাউট আ ডাউট ফেক। তো দর্শক, আপনারা সচেতন হন। মাহাতিম সাকিব, আপনাদের তারকা, আপনাদের সঙ্গীত শিল্পী, আপনারা যার ভালোবাসার মানুষ, যার ভক্ত আপনারা, তার কিন্তু সোশ্যাল মিডিয়াতে কোনো নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট নেই। যেসব অ্যাকাউন্ট ফেসবুকে রয়েছে সেসব অ্যাকাউন্ট হচ্ছে ফেক আইডি। তো আপনারা সেই সব ফেক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো থেকে হয়তো বিরতই থাকবেন। আমার পেজ আছে একটা, www.facebook.com/mahatim.shakib007। এটা হচ্ছে আমার অফিসিয়াল ফ্যান পেজ। আর সাথে সাথে ইনস্টাগ্রামে একটা বিজনেস প্রোফাইল আছে, দ্যাটস ইট। আর আমি একদমই অ্যাক্সেস করি না দুটোর একটাতেও, ঠিক আছে? মানে খুব ঢুমারা হয় খুবই কম। করি না। ইভেন যদি কোনো স্ট্যাটাস আমার দেওয়ার হয়, আমি লিখে সেটা দিয়ে দেই, না রাইট ইট অ্যান্ড পোস্ট ইট আপ, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু এই যে মানে লাখ লাখ তোমার যে ভক্ত তৈরি হয়েছে, তাদের সাথে কিন্তু যোগাযোগ রাখাটাও কিন্তু তোমার যোগাযোগ আমি দেখি, আমি কমেন্টসগুলো দেখি, আমার কাছে মেইল আসে, মানে আমার ফ্রেন্ডরা আমাকে মেইল করে বা আমার ফ্রেন্ডরা বাসায় আসলে আমি ওদের কাছ থেকে নিয়ে একটু দেখি। আচ্ছা, নিজেকে আড়াল করে রাখার চেষ্টা কেন ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন নেই তুমি? আড়াল করে রাখার ঠিক না, ব্যাপারটা হচ্ছে যে এখানে অনেক বেশি সময় নষ্ট হয়। আচ্ছা, মানে তোমার বেশি অ্যাডিকটিভ ব্যাপারটা। আর আমি যেহেতু আমি যাই করি সবগুলোতেই অনেক বেশি মাথা খাটাতে হয়, তো সো ওখানে ব্রেনটা আসলে চান্স খোঁজে যে কোথায় গিয়ে একটুখানি অলসতা করে বসে থাকা যাবে। তো এর জন্য আমি চেষ্টা করেছিলাম, আই ট্রাইড টু বি অন ফেসবুক, বাট কিছুদিন পরে আই গট টু নো যে না, ইটস নট ফর মি, ব্যাপারটা আসলে আমার জন্য না। সো এরপরে আমি ওখান থেকে চলে এসেছি, এখন আমি নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করছি। নিজের কাজটাকেই আরো ঘষে মেজে আর একটু ভালো করার খাতিরেই আমাকে এখন ফেসবুক থেকে দূরে থাকতে হচ্ছে। সাথে সাথে এই যে পজিটিভ নেগেটিভ যেসব এখন গালাগালি দেখলে, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো শিল্পী মানে একদম বলা খুব কঠিন হয়ে যাবে যে তাকে শুধু প্রশংসাই করে মানুষ। হ্যাঁ না অবশ্যই, কিন্তু তারপরে আমি একটু দূরে থাকার চেষ্টা করি এগুলো থেকে। যাক, তুমি নিজের মতো করে সময় বের করে নিতেই এই উপায় অবলম্বন করছো আর কি, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যুক্ত হওনি। তোমার ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে হয়তো
তোমার যারা ভক্ত রয়েছে তারা তাদের কমেন্টস আপ করতে পারে। হ্যাঁ, কমেন্টস আসে, মেসেজেস আসে, একটু জানতে সবগুলোই চাই একটু তোমাদের share পারিবারিক যে আবহ সঙ্গীতের সাথে কতটুকু ফ্রেন্ডলি, তোমার বাবা মার আসলে এখন আগ্রহটা কেমন সঙ্গীতের প্রতি তোমাকে আরো যুক্ত করার জন্য? বাবা মা আসলে একদম প্রথম থেকে ওই যে বললাম ঠেলার কাজটা বাবা মা করছেন, অ্যান্ড এখন আমি বলছি যে আমি এখানে যাচ্ছি, বাবা মা ওখানে সাপোর্ট করছেন ফিনান্সিয়ালি, যে আমার ভিডিওগুলো খুব লো কস্ট প্রোডাকশন, তারপরেও এগুলোতেও যে টাকা লাগে বাবা মা দিচ্ছে। এই যে এখানে এসে বসে আছি, স্টুডিওতে ঢোকার আগে বাবার সঙ্গে কথা হয়েছে। মানে বোঝা যাচ্ছে যে পূর্ণ সমর্থন তোমাকে একদম জুগিয়ে যাচ্ছেন যে ঠিক আছে 100% তুমি তোমার সমর্থন আছে। ভালো লাগার জগতে তুমি আরো এগিয়ে যাও। এটা কিন্তু খুবই জরুরি, যেহেতু তুমি উদীয়মান আর কি, এখন অবশ্যই, তুমি আরো অনেক পথ তোমার পাড়ি দিতে হবে, আরো আশা করি অনেক দূরই যাবে তুমি। ইনশাআল্লাহ। যেটা বলছিলাম আমরা, অরিজিৎ সিং এর সঙ্গে তোমার তুলনা করা হচ্ছে ভারতের তোমার বাংলা এবং হিন্দি সিনেমার মুভির জগতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে খুবই বিখ্যাত আর কি, খুব ভালো কাজ করছেন। সেই ক্ষেত্রে তুমি বাংলাদেশের সিনেমায় প্লেব্যাক করার কোনো চিন্তা ভাবনা এখন আছে কিনা, ভবিষ্যতে তুমি করবে কিনা? যদি করি ভবিষ্যতে করব হয়তো, তবে এখন ইনিশিয়ালি খুব বেশি চিন্তা করছি না। ইনিশিয়ালি নিজের অরিজিনাল একটা গান বের করা বা নিজেকে কমার্শিয়াল মার্কেটে নিয়ে এসে কম্পিট করানো, আমার মনে হয় না আমি এখনো পর্যন্ত প্রস্তুত। লাইক এখনই, কারণ আপনি বুঝতে পারছেন, আমি 1 মাস আগে যদি একটা ভুল করতাম সেখানে আমার শোধরানোর অনেক সুযোগ ছিল, তখন আমাকে নিয়ে এত ক্রিটিসিজম হতো না, আমাকে নিয়ে এত লোকজনের কনসার্ন হতো না। এখন কিন্তু আমাকে একটা পা ফেললেও সতর্ক হয়ে ফেলতে হচ্ছে যে না, একটু দেখি যেন অন্য কেউ হার্ট না হয়ে যায়, অন্য কাউকে আমি যেন, অন্য কারোর যেন কোনো ক্ষতি না হয়। যেটাকে বলে খ্যাতির বিড়ম্বনাও আছে কিছুটা, হয়তো। বোঝাই যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তো এর জন্য আমি একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করছি এখন কমার্শিয়াল গান বাজনা থেকেও। যাই হোক, তুমি এখনো পর্যন্ত কোনো গুরু এরকম আছে কিনা যার কাছে শিখছো হ্যাঁ, তুমি? আমি উস্তাদ রফিক মাহমুদের স্টুডেন্ট, আমি ওনার কাছেই শিখছি বিগত 9 বছর ধরে। এর আগে শুভ্র স্যার, নিশি স্যার, দীপু স্যার ওনাদের কাছে তালিম নিয়েছি, কিন্তু এখন কাকার কাছেই নিচ্ছি। আর এই যে গান গাইছি, কাকাকে আমি বলবো না টিভি শোটা দেখতে, কারণ দেখলে উনি বলবে এখানে নোট লাগে, রেয়াজে বস। সো ঠিক আছে, তুমি একটা পর্যবেক্ষণের মধ্য দিয়েই যাচ্ছ, শিখছো, অবশ্যই, শিক্ষাটা অবশ্যই। খুবই জরুরি। মানে ভিত্তিটা যদি মজবুত হয় তুমি আরো অনেক দূরে যেতে পারবে। তোমার আরেকটি গান, শুধু গান গেয়ে পরিচয়, এই গানটি অনেকেই অনুরোধ করেছেন, তুমি যদি কিছুটা শোনাতে পারো। আচ্ছা, চেষ্টা করি। এটা পপুলার হয়েছে। চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু বিনোদ, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ওগো জোছনা তুমি বলো না, কেন যে তলায় হৃদয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। আসলে তোমার ঘটনা তো সত্যি, গান গেয়েই তুমি কিন্তু লাখো হৃদয় জয় করেছো, লাখো ভক্ত শ্রোতা তোমার কিন্তু তোমার সাথে পরিচিত হয়েছে এই গানের মাধ্যমেই। তো তুমি যেটা বলছিলে, গানকে নিয়ে তোমার অনেক স্বপ্ন রয়েছে, বাংলাদেশ এর অনেক ভক্ত, যেটা আমি অনেক ফোন কলেও বলেছে, তুমি অনেক দূরে এগিয়ে যাবে, তোমার কাছে কিন্তু প্রত্যাশাও অনেক। তো সেই দিক থেকে তোমার আরও নতুন নতুন হয়তো গান অনলাইনে আসবে আরও। তুমি প্ল্যান করছো নেক্সট ইয়ারে তুমি হয়তো দেশের বাইরে চলে যাচ্ছ, তখন তোমার সাথে আমাদের বা যারা তোমার ভক্ত রয়েছে যোগাযোগের ব্যবস্থা কি থাকবে? মানে গান কি তুমি এরকম ভাবে? হ্যাঁ, আমি ওখান থেকেও ইউটিউবিং করব, ওখান থেকে ইউটিউবে গান আপলোড দেব, সো নট টু ওয়ারি, আমি আছি। তো তোমার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানগুলো পাওয়া যাবে হয়তো। হ্যাঁ, কিন্তু তুমি যেহেতু অল্প সময়ের বেশি বিখ্যাত হয়ে গেছো, বলা যাচ্ছে যে অনলাইনে তারকা হয়ে গেছো, সেই জায়গায় যেটা দেখা যাচ্ছে তোমার এই গান নিয়ে অনেকেই ব্যবসা করছে, তাদের নিজস্ব যে চ্যানেলগুলো রয়েছে সেই চ্যানেলে গানগুলো আপ করছে, মনিটাইজেশন করে তারা হয়তো অর্থ ইনকাম করছে আর কি। সেই জায়গা থেকে তোমার কি বক্তব্য থাকবে, বা তুমি কেন মনিটাইজেশন করো নাই তোমার চ্যানেলে?
আমি যেটা বললাম যে আমি কমার্শিয়াল মিউজিকটা এখন করতে চাচ্ছি না। যদি আমি এখন মনিটাইজেশনে যাই তাহলে এটা আমার চ্যানেলটাকে একটুখানি কমার্শিয়াল বানিয়ে দেয়, তখন আমার চ্যানেল থেকে একটা এক্সপেকটেশন আছে, কিন্তু আমার যেটা এক্সপেকটেশন ছিল একটা ক্রাউড, আমি সেটা পেয়ে গেছি, ঠিক আছে। এরপরে আমি মনিটাইজ করব যদি এটা আমার একটা রিওয়ার্ড আছে ইউটিউব থেকে দেয় সিলভার প্লে বাটন, যদি এটা পাওয়ার জন্য আমার মনিটাইজ করতে হয় আমি শুধু সেই ক্ষেত্রে মনিটাইজ করব। আর যদি সামহাও এটা ছাড়াও আমি ওই রিওয়ার্ডটা ক্লেম করতে পারি তাহলে আমি মনিটাইজ আদৌ কখনো করব কিনা চ্যানেলটাকে হয়তো করব না, অথবা যদি কখনো ইচ্ছে হয় করতে পারি। তোমার চ্যানেলটা কিন্তু এখনো ভেরিফাইড না, তুমি কি কখনো অ্যাপ্লাই করেছো কিনা? আমি আসলে জানি না তুমি কিভাবে করতে হয় ভেরিফিকেশন। ভেরিফাইড করতে গেলে হয়তো আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা করলে হয়তো তোমার চ্যানেলটা একটা সিকিউর, নিরাপদ হবে আর কি, তোমার একটা স্বতন্ত্র আইডেন্টিটি থাকবে ওই অবশ্যই। এবং যারা এখন যে বললাম যে ইউটিউব অনেক চ্যানেলের মাধ্যমে তোমার গান কিন্তু প্রচারিত হচ্ছে, তারা কি তোমার সাথে যোগাযোগ করে এগুলো করছে নাকি নিজেদের মতো করেই করছে? কিছু জায়গা থেকে যোগাযোগ করা হচ্ছে, কিছু জায়গাতে আমি নিজে উইলিংলি কাজ করছি, আমাকে ওনারা ডেকে নিয়ে যাচ্ছেন যে আসলে আমাদের জন্য একটু কাজ করে দাও, বাট অনেক জায়গাতেই না পারমিশন নিয়ে বা না বলে এরকম করা হচ্ছে। আর ব্যাপারটা একদিক থেকে নেগেটিভ যে ওখান থেকে আমাকে নিয়ে যদি আসলে কিছু ছড়ানো হয় উল্টোপাল্টা তাহলে মানুষ হয়তো বা বিশ্বাস করবে, আবার একদিকে পজিটিভ আমার একটা পাবলিসিটি হচ্ছে, আমার গান আরো দুজন হয়তো বা বেশি শুনছে, আরো শ্রোতার কাছে পৌঁছাচ্ছে। আমি এরই মধ্যে যেটা জানতে পেরেছি যে আমাদের যে ইউটিউব চ্যানেলটি চলে, যারা সেই ইউটিউব টিম রয়েছে, তারা যেটা বলেছে তোমার চ্যানেলের যে পরিমাণ সাবস্ক্রাইবার রয়েছে তোমার ব্যক্তিগত চ্যানেলে, সেটা শুধু ভেরিফাইড হলেই তুমি হয়তো সিলভার রিকগনিশনটা পেয়ে যাবে ইউটিউব চ্যানেল থেকে। বাহ, তাহলে তো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ইনফরমেশনটা জানানোর জন্য। এবং ওদের একটা নির্দিষ্ট ফর্ম আছে, সেই ফর্মে তোমাকে একটা ওদের আইন কানুন সেই নীতি মেনে তোমাকে একটা আবেদন জমা দিতে হবে অনলাইনে। 1 সপ্তাহের মধ্যেই তোমার চ্যানেলটি হয়তো ভেরিফাইড হয়ে যাবে। তুমি তখন এখন পর্যন্ত যে সাবস্ক্রাইবার আছে তোমার চ্যানেলে, এটা কিন্তু তুমি সিলভার রিকগনিশন পেয়ে যেতে পারো। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি বলা যায়। আমরা একটি গান শুনতে শুনতেই বিদায় নেব, দর্শকদের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসি, তারপর একটা গান শুনতে শুনতে বিদায় নেব। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম এ সময়ের উদীয়মান তারকা সঙ্গীত শিল্পী মাহাতিম সাকিবের সঙ্গে। আপনারা দেখছিলেন সঙ্গে তারকা অনুষ্ঠানটি facebook.com/সময়নিউজ.tv-তে। আমরা সামনে ভবিষ্যতে আরও অন্য কোনো তারকা নিয়ে আবারও হাজির হব। আপনাদেরকে অভিনন্দন আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। একটা গান শুনতে হবে, একটা ফোক গান ট্রাই করি। হ্যাঁ, কি সালা দিয়ে গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, কি দুঃখ দিয়ে গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, না দেখিলে পরাণ পড়ে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিঁদুরে রাখিব বন্ধুরে, ভিড়িয়ে রেশমি ডোরে, কি জ্বালা দিয়ে গেলাম রে নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পড়ে, না দেখিলে পরাণ পড়ে।